দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। ওসমান হাদি হত্যাকাণ্ড, ভারতে গ্রেপ্তার ঘাতক, এবার কি ঢাকাকে কাঁপিয়ে দেবে নেপথ্যের মাস্টারমাইন্ডদের নাম? অন্তহীন কৌতূহল, বিস্তর গুঞ্জন আর টান টান উত্তেজনা। গত কয়েকদিন ধরে একটি মাত্র খবরকে কেন্দ্র করে এই অস্থিরতা। আমি আসলে এই বিষয়টা নিয়ে আলাপ করিনি বা আলাপ করতে চাইনি, কারণ এই যে ওসমান হাদি ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাই আমার একটা অপছন্দের ক্যারেক্টার। হঠাৎ করে নামহীন গন্ধহীন এক অখ্যাত কোথা থেকে উঠে আসলো, কারা উঠিয়ে আনলো, কারা এই ক্যারেক্টারটা তৈরি করলো এবং কী উদ্দেশ্যে তৈরি করলো, এটি একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র নিয়ে আসলে আলাপ করতে চাইনি, কিন্তু আলাপের বাইরে থাকা যাচ্ছে না বলে আলাপে আসা। আলোচনার জাল ছড়িয়ে পড়েছে চারিদিকে, এমনকি সীমান্ত পেরিয়ে ওপারেও। ভারতের সংবাদ মাধ্যম থেকে আসা একটি খবর বাংলাদেশে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন ভারতে গ্রেপ্তার হয়েছেন, যে হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল, যা ভারতকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। সেই মামলার প্রধান আসামিরা এখন খাঁচায় বন্দী, কিন্তু এই গ্রেপ্তারের পর এখন অনেকেরই ঘুম হারাম হয়ে গেছে। ঢাকার ক্ষমতার অলিন্দে থাকা কাদের মুখোশ উন্মোচন হতে যাচ্ছে। আজ আমরা ব্যবচ্ছেদ করব এই রহস্যময় হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনী। চলুন ফিরে যাই সেই 12 ডিসেম্বরে। কদিন আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ওসমান হাদি তখন রাজনীতির নতুন ধূমকেতু, তাকে নতুন ধূমকেতু হিসেবে আবির্ভাব করানো হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসেবে তিনি রাজপথে সরব উপস্থিতি তার। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, তিনি বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। ঠিক সেই মুহূর্তে ঘটে যায় এই নির্মম ও নিষ্ঠুর হত্যাকাণ্ড। একবার চিন্তা করুন, মির্জা আব্বাস বাংলাদেশের রাজনীতিতে, ঢাকার রাজনীতিতে একজন সিংহপুরুষ যদি বলেন তাহলেও ভুল হবে না। তিনি যে রাজনৈতিক দল করুন না কেন, তিনি বিএনপির যুব দলের সভাপতি ছিলেন এক সময়, তিনি সংসদ সদস্য ছিলেন, তিনি মন্ত্রী ছিলেন, তিনি অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন, তিনি এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। তার বিরুদ্ধে একজন অখ্যাতকে কারা দাঁড় করিয়ে দিয়েছিল, সেটি বড় প্রশ্ন। এই হাদি ক্যারেক্টারটা একদম তৈরি করা এবং কি উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছিল সেটি আস্তে আস্তে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। এই হাদি হত্যাকাণ্ড রাজনীতিতে ওলট পালট অবস্থা তৈরি করে। সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়। শুরু হয় ভারত বিরোধী রাজনীতির নতুন মেরুকরণ। অভিযোগের আঙ্গুল ওঠে সীমান্তের ওপারে। বলা হতে থাকে এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের হাত রয়েছে। ইউনূস প্রশাসন তখন দিশেহারা। শাহবাগে শুরু হয় লাগাতার অবস্থান। সারা দেশের মানুষের দৃষ্টি তখন শাহবাগের দিকে। ঠিক সেই মুহূর্তে সিঙ্গাপুর থেকে খবর আসে ওসমান হাদি আর নেই। বিক্ষোভে ফেটে পড়ে তথাকথিত ছাত্র জনতা, এবং এই ছাত্র জনতা কে কারা আপনারা জানেন। এমনকি ওসমান হাদির জানাজায় পর্যন্ত বাস ট্রাক ভাড়া করে করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক এনে সংসদ এভিনিউয়ে লক্ষ লক্ষ লোকের সমাবেশ করা হয়েছিল। কারা করেছিল এটার নেপথ্য কারণ যদি আপনি একটু তীব্রভাবে খেয়াল করেন তাহলেই বুঝতে পারেন। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী আর ছায়ানটের মতো প্রতিষ্ঠানে। অগ্নিসন্ত্রাসের কবলে পড়ে ঐতিহ্যবাহী সব স্থাপনা। পরিস্থিতি সামলাতে হিমশিম খান প্রফেসর ইউনূসের সরকার। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেও চারপাশে ছিল অশান্ত ও উত্তাল, এবং কথিত আছে এই প্রফেসর ইউনূসের সরকারের ভেতরের লোকজনই প্রথম আলো, ডেইলি স্টারে যখন আগুন দেওয়া হয় নীরব ভূমিকা পালন করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীকে যথাসময়ে যেতে দেননি। ছায়ানট পুড়িয়েছে, উদীচী পুড়িয়েছে, কিন্তু সরকারের ভেতরেই যেন ছিল আরেক সরকার। হাদি হত্যাকাণ্ডের পর থেকেই গুঞ্জন ছিল হত্যাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছে। আজ তা ধ্রুব সত্য হিসেবে প্রমাণিত। কিন্তু প্রশ্ন হলো, তারা পালালো কিভাবে?
সূত্র বলছে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দাদের কাছে আগে থেকেই খবর ছিল যে শুটার মাসুদ আর আলমগীর পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় লুকিয়ে আছে। তারা এ বিষয়ে নিশ্চিত ছিলেন, কিন্তু ট্র্যাজেডি হলো তৎকালীন সরকার তাদের এই তথ্যকে বিন্দুমাত্র আমলে নেয়নি। গত 18 মাসের শাসন আমলে প্রতিরক্ষা গোয়েন্দাদের দেওয়া কোনো তথ্যই সঠিকভাবে যাচাই বাছাই করা হয়নি। যখন রাষ্ট্রীয় নিরাপত্তা চরম হুমকির মুখে, তখনও পেশাদার গোয়েন্দা সংস্থাকে আড়ালে রাখা হয়েছিল। কেন এই অবহেলা? কারণ অবিশ্বাস আর সন্দেহ তৎকালীন সরকার প্রধানকে মোহচ্ছন্ন করে রেখেছিল। সরকারের ভেতরকার এবং বাইরের একটি অশুভ শক্তি মিলে তখন মরণ খেলায় মত্ত ছিল। তাদের মূল লক্ষ্য ছিল একটাই, নির্বাচন বিলম্বিত করা। কিন্তু দেশের প্রধান রাজনৈতিক শক্তি, বিশেষ করে এই মুহূর্তে ক্ষমতাসীন বিএনপি, নির্বাচনের দাবিতে ছিল অবিচল। তারা সরকারকে বারবার সতর্ক করেছিল যে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। গত 22শে ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা প্রধানের দায়িত্ব পান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যে তিনি ভারত সফরে যান। সেখানে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের সঙ্গে এক হাই প্রোফাইল বৈঠকে মিলিত হন। ধারণা করা হচ্ছে এই বৈঠকেই জেনারেল কায়সার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য আদান প্রদান করেন, আর এই তথ্যের সূত্র ধরেই ভারতীয় কর্তৃপক্ষ নিশ্চিত হয় যে হাদির খুনিরা সত্যি পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এরপরই বনগাঁ থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয় মাসুদ ও আলমগীরকে। বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তির অধীনে তাদের এখন দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। বাংলাদেশ ইতিমধ্যে কনসুলার অ্যাক্সেস চেয়েছে। আর এই খবরটি আসার পর থেকে ঢাকায় অনেকের রাতের ঘুম হারাম হয়ে গেছে, কারণ এখন তদন্ত শুরু হচ্ছে। প্রকৃতপক্ষে কারা ছিল এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, কারা চেয়েছিল নির্বাচনকে অনিশ্চিত করতে, ক্ষমতার মেয়াদ বাড়াতে কারা এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা করেছিল। এই আলাপের সাথে সবচেয়ে বড় একটি প্রশ্ন হচ্ছে যে এই নাম গন্ধহীন অখ্যাত ওসমান হাদি আসলে কে ছিলেন? কোথা থেকে তার হঠাৎ উদয় হলো? কেন তাকে মির্জা আব্বাসের মতো হেভিওয়েট নেতার বিরুদ্ধে দাঁড় করানো হলো? তদন্তকারীদের অনেকেই এখন নিশ্চিত যে এই হত্যাকাণ্ডটি ছিল একটি বৃহৎ গেম প্ল্যান বা বড় খেলার অংশ। ইউনূস সরকারকে হটিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে নতুন কোনো অসাংবিধানিক শাসনের পরিকল্পনা ছিল সেই মহলের। যারা ওসমান হাদিকে অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে তৈরি করেছিল, তাদের প্রকৃত উদ্দেশ্য কি ছিল? হাদিকে কি কেবল বলির পাঠা বানানো হয়েছিল একটি বৃহত্তর বিশৃঙ্খলা সৃষ্টির জন্য? খুব শীঘ্রই তদন্তে বেরিয়ে আসবে সেই পর্দার আড়ালের শক্তির নাম। যারা ভেবেছিল খুনিরা বিদেশে পালিয়ে গেলে সব ধামাচাপা পড়ে যাবে, তাদের হিসেবে এখন মস্ত বড় ভুল প্রমাণিত হয়েছে। সুপ্রিয় দর্শক, ওসমান হাদি হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তির মৃত্যু নয়, এটি ছিল বাংলাদেশের গণতন্ত্র এবং স্থিতিশীলতার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। শুটার মাসুদ আর আলমগীর দেশে ফিরলে কি বড় বড় রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে, নাকি পর্দার আড়ালে কুশীলবরা আবারও নতুন কোনো চাল চালবে? আপনার কি মনে হয় এই হত্যাকাণ্ডের পেছনে কার হাত ছিল? কমেন্টে আমাদের জানান। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।